বর্তমানে আমরা দেখে থাকি ডিজিটাল ইন্ডিয়া এবং এআই এর যুগ। কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, মানে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। ভ্যালু এডুকেশন। ওয়েলকাম টু বিএসএসআই এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রীদের আমার স্বাগত জানাই। আশা রাখি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা তো টোটাল 10টা ইউনিট এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে সিলেবাসটা দেখি 10টা ইউনিট আমরা পড়ি, কিন্তু স্মার্ট ওয়েতে কিভাবে কোন টপিকগুলোকে বেশি পড়ব এবং কোন টপিকগুলো জাস্ট দেখে গেলেও হবে, বা এভাবে বলা যেতে পারে যে কোন ইউনিটটাকে আমি বেশি গুরুত্ব দেব, যেটাতে যে ইউনিটটার থেকে যে কোনো কোয়েশ্চেন এলে আমি অ্যাটেন্ড করলেই এবং সেটি যদি প্রশ্নের উত্তর সঠিক হয় খুব স্কোরিংলি নাম্বার গেইন করা যাবে। এবং কোন টপিকগুলো বা কোন ইউনিটগুলো আমরা জাস্ট দেখে যাব, সেখান থেকে অতটাও বেশি যেরকম নাম্বার ওঠে না এবং মনে রাখাটাও অনেকটা বেশ কষ্টদায়ক। অনেকের কাছেই দেখা যায় যে ভুলে যাচ্ছি, এই ইউনিটটা বারবার পড়ছি কিন্তু মনে রাখতে পারছি না বিষয়গুলো। আজকে যেটা আলোচনার বিষয়, যে আমরা কোন টপিকগুলোকে বেশি ফোকাস করব, অর্থাৎ এক কথা স্কোরিং টপিক। বহুবার আমি বলেছি, বহু ক্ষেত্রে আমি আলোচনা করি ছাত্রছাত্রীদের সাথে, সেটা নেট পেপার 1 হোক বা এডুকেশন ডিপার্টমেন্ট হোক, যে জানার জন্য, পড়ার জন্য আমি কোনো নলেজ গেইন করব, কোনো ইনফরমেশন গেইন করব এবং সেটা আরো বিস্তারিত জানবো, সেটা একরকম, সেটার কোনো বয়স নেই, সেটার কোনো জানার কখনো শেষ নেই। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, আমি কোনো এক্সামকে ক্র্যাক করার জন্য, কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিটিভ সেক্টরের এক্সাম ক্র্যাক করার জন্য আমি পড়ছি, তাহলে আমাকে শুধুমাত্র খালি জানার জন্যই আমি ইনফরমেশন গ্যাদার করছি বা কোনো অনেক অনেক হিউজ পরিমাণে সারা দিন ধরে পড়ে যাচ্ছি, এইভাবে পড়লে হবে না। তোমাকে স্মার্ট ওয়েতে এবং স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করে সেটা পড়তে হবে, এবং কোন এরিয়াগুলো আমার স্ট্রং এরিয়া সেটাকে আরো শান দিয়ে সেটাকে আরো বেশিভাবে তৈয়ারি করব, আর কোন এরিয়াটা উইক জায়গা সেই জায়গায় আমি ভয় পাবো না, আমার কোনো ফোবিয়াকে কাজে লাগাবো না, কিন্তু সেখান থেকে কোন কোন এরিয়াগুলো থেকে কোয়েশ্চেন আসছে এটা দেখে নিয়ে জাস্ট সেই এরিয়াগুলোকে একটু তৈরি করে আমি সেই এরিয়াটা থেকে নাম্বার তুলতে পারবো। তো এটাই আজকে মূল বিষয়, যে আজকে পুরো এই ভিডিওটাই হচ্ছে যে কোন কোন ইউনিট আমরা পড়বো, কোন সাবটপিক পড়বো, কোন টপিককে বেশি গুরুত্ব দেবো। ইউজিসি এডুকেশন নেটের জন্য স্কোরিং টপিক, আর তার সাথে কি না সিলেবাসের যে একটা মাস্টার গাইডলাইন, সেইটাই হচ্ছে আজকের এই মূল উদ্দেশ্য, এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। প্রথমেই বলে রাখি যে আমি এই স্লাইডটাতে চেষ্টা করেছি যে 3টে ভাগে ভাগ করার। সেই 3টে ভাগের মধ্যে 10টা ইউনিটকে রেখেছি। প্রথম কোন কোন ইউনিটগুলোকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দেবো, দেখো ইউনিট 6 রিসার্চ ইন এডুকেশন, যেখান থেকে আমরা যদি দেখি প্রতি বছর প্রচুর প্রচুর প্রশ্ন আসে, এবং এই কোয়েশ্চেনগুলো যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে এই ইউনিটের ওপর, সেখানে সঠিক করতে পারলেই নাম্বার। ইউনিট 7 অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের যে ইউনিটটি রয়েছে ইউনিট 7-এ, আর কি ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন। অর্থাৎ এই 3টে ইউনিট থেকে এমন কোনো বছর নেই, বছরে 2বার করে নেট হচ্ছে, সেখানে এমন কোনো সেশনে আমরা দেখতে পাইনি যে সেখানে এই 3টে ইউনিট ছাড়া কোনো কোয়েশ্চেন এসছে। মানে কিছু হোক, এই 3টে ইউনিট থেকে মোস্টলি প্রচুর কোয়েশ্চেন আসে। এরপর কোর ফোকাস আমরা কোথায় দেব?
একদম মেন জায়গা কি না, ইউনিট 3 সাইকোলজিক্যাল যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস যে এরিয়াটা রয়েছে, এটাকে হচ্ছে, এই ইউনিটটাকে হচ্ছে ভালো করে পড়তে হবে। ইউনিট 8 সেকেন্ডারে গেছে, ইউনিট 8 আইসিটির পার্ট। বর্তমানে আমরা দেখে থাকি ডিজিটাল ইন্ডিয়া এবং এআই এর যুগ। চ্যাট জিপিটি বলো, জেমিনি বলো, বিভিন্ন এআই টুলসের মাধ্যমে আমরা ইজিলি অনেক কিছু করে ফেলতে পারছি। এবং সেখানে দাঁড়িয়ে আমি যদি আইসিটির পার্টটা ঠিকঠাক রপ্ত করতে না পারি, যত দিন যাচ্ছে শিক্ষা ব্যবস্থাও ডেভেলপ হচ্ছে, তার সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি এই ডিজিটাল লার্নিং এর যুগেতে। তো সেখানে কোভিড টাইম আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, এবং এখানে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কিন্তু আইসিটি থেকে প্রশ্ন আসে। তো সেই আইসিটির যে ইউনিটটা, অর্থাৎ ইউনিট 8, এই পোর্শনটা খুব ভালো করে, টেকনোলজির যে পার্টটা রয়েছে খুব ভালো করে পড়তে হচ্ছে। দেন হচ্ছে 9 ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ। কেন পড়তে হবে এই ইউনিটটা? আপনি আগামী দিনে এই পরীক্ষাটা ক্র্যাক করলে প্রফেসর হতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক দিকে আপনি ক্লাস নিচ্ছেন বা স্টুডেন্ট ট্যাকেল করছেন বা ক্লাসরুমকে মেনটেন করছেন তা তো নয়, তার সাথে আপনার আনুষঙ্গিক অবশ্যই যেটা একটা আপনি লিড করছেন, ক্লাসটাকে টোটালি হচ্ছে লিড করছেন, ক্লাসটাকে ম্যানেজ করছেন, স্টুডেন্টদেরকে ট্যাকেল করছেন, তার সাথে সাথে প্রফেসরদের আনুষঙ্গিক ম্যানেজমেন্টেরও প্রচুর কাজ থাকে। তো ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, লিডারশিপ সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনি কিভাবে লিড করবেন, কিভাবে একটা ম্যানেজমেন্টকে আপনি ট্যাকেল করবেন? তো শুধুমাত্র আমি টিচিং প্রফেশনে আছি, স্কুল টিচার মানে আমি শুধু বাচ্চাদের পড়াচ্ছি, এটাও যেরকম নয়। আবার ঠিক একইভাবে আমি কলেজের প্রফেসর, শুধুমাত্র আমি কলেজে গিয়ে লেকচার দিচ্ছি সেটাও নয়, তার সাথে সাথে আনুষঙ্গিক ম্যানেজমেন্টের কাজও আমাদেরকে করতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে ম্যানেজমেন্টের পোর্শন থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন রাখা হয়, এনটিএ রাখে যে আপনি কতটা এই বিষয় সম্পর্কে নলেজেবল। তো এই এরিয়াটাকেও আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে, পড়তে হবে। এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, যাতে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আপনি প্রত্যেকটা ইউনিটকে তৈরি করবেন যে এই ইউনিট থেকে যা যা প্রশ্ন আসবে, যেখান থেকে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে দিক না কেন, আমার যে অ্যান্সার দেবো বা আমি যে অ্যান্সারটা দেবো সেটা কখনোই ভুল হবে না। মানে আপনার 100% কনফিডেন্স লেভেল থাকবে যে সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি ঠিক করে আসবো এবং সেখান থেকে যে নাম্বারটা আছে সেটা আমি ছাকা নাম্বার তুলে নিয়ে আসবো। এরপর হচ্ছে টিচার এডুকেশন। টিচার এডুকেশন ভীষণ একটা স্কোরিং জায়গা। তার রিজনটা এটাই যে ন্যাক বলো, ইউজিসি বলো, যে যে জায়গা থেকে তোমরা পরীক্ষার মানে সেই জায়গাটায় যাচ্ছ, টিচার এডুকেশন এমন একটা মানে ভাস্ট এরিয়া, এবং এখানে প্রত্যেকটা সাবটপিককে মাইন্ড ম্যাপ বা সিকোয়েন্স ওয়াইজ যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু মুশকিল ব্যাপার, আর এখান থেকে প্রশ্ন আসে। এরপর আসছে কারিকুলাম স্টাডিজ, অর্থাৎ ইউনিট 5। ইউনিট 5টাও হচ্ছে এই কোর ফোকাস এরিয়ার মধ্যে ইনক্লুডেড। মানে একদম ফার্স্ট প্রায়োরিটিতে ইউনিট 6, 7 and 10 কে রাখবে। দেন সেকেন্ড হিসেবে যেটাকে রাখবে 3, 8, 9, ইউনিট 4 and 5 এটা থাকছে। এবং লাস্ট বেসিক হচ্ছে জায়গা, মানে মোটামুটি দেখতে পারো, দেখে যেতে পারো, সেটা হচ্ছে কমিটি কমিশন, আর হচ্ছে কমিটি কমিশন, পলিসি, বাজেট, এই এরিয়াটা পুরো ইউনিট 2টা, এবং হচ্ছে ইউনিট 1 এডুকেশনাল স্টাডি, যেখানে হচ্ছে তোমার ফার্স্টেই আমাদেরকে পড়তে হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি বা আদার সোসিওলজিক্যাল পার্সপেক্টিভের যে সমস্ত কিছু এডুকেটর রয়েছেন সেই তাদের সম্পর্কে আমাদেরকে দেখতে হচ্ছে। এই বিষয়গুলো
রাখবেন। এবার আমি বলি কেন হচ্ছে যে ইউনিট 2 আর ইউনিট 1টাকে একদম বেসিক মানে ফাউন্ডেশন হিসেবে রাখলাম। তার রিজন একটাই, আমরা যখন স্টুডেন্টদের কাছ থেকে শুনি অনেক ক্ষেত্রেই যেটা দেখি যে আমার ম্যাডাম মুখস্থবিদ্যা নেই, আমি মুখস্থ করতে পারি না, আমি যদি বুঝে যাই তাহলে আমি পড়তে পারবো। রিসার্চ বা আদার্স ধরে নাও ইভালুয়েশনের পার্ট বা রিসার্চের পার্ট, এগুলো হচ্ছে বোঝার পার্ট। আপনার কাছে যদি কনসেপ্ট ক্লিয়ার ঠিকঠাক থাকে তাহলে আপনার কাছে অ্যান্সার দেওয়া ইজি। এক কথায় আমি বলতে পারি যে, আমি যদি বলি যে ইভালুয়েশনের কয়েকটা ভাগ আপনি চিহ্নিত করুন। আপনার কাছে কনসেপ্ট এটা যদি থাকে যে ধরুন একদম বর্ষ শেষে যে এক্সামটা হচ্ছে তাকে আমি সামেটিভ ইভালুয়েশন বলে থাকি। শিক্ষার্থীর সামেটিভ ইভালুয়েশন কাকে বলি না, একদম লাস্ট বর্ষ শেষে যে এন্ডিং যে এক্সামটা হচ্ছে, যেটাকে আমরা এক কথায় অ্যানুয়াল এক্সাম বলি। হ্যাঁ, তো সেইটা হচ্ছে সামেটিভ ইভালুয়েশনের একটা এক্সাম্পল। বা কোনো ছাত্রছাত্রীর আমি কোনো উইক জায়গা ডায়াগনোসিস করতে চাই, যে কোথায় সে উইক, কেন সে এইরকম ভুল করছে, তখন সেখানে আমরা কি করি, ডায়াগনোসিস করছি আমরা। তো ওটা হচ্ছে ডায়াগনোসিস ইভালুয়েশনের মধ্যে পড়ছে। তো এগুলো কি আসছে, এগুলো হচ্ছে আমাদের বোঝার বিষয়। একদম পাতিভাবে কনসেপ্টটা যদি ঠিকঠাক ভাবে আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা এই বিষয়গুলোকে মুখস্থ করতে হয় না, আমরা ইজিলি অ্যান্সার দিতে পারবো। ধরে নাও একটা এক্সাম্পল তুলে দেওয়া হলো, তুলে দেওয়া যেরকম ধরেন লাইক এরকম এক্সাম্পল আমি বলি যে কোনো একটি স্কুলের লাইব্রেরিতে কোনো একটা কিছু সমস্যা হয়েছে। তো কি সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। তো এখানে ইমিডিয়েট একটা তোমার যেটা সমস্যা সেটাকে খুঁজে বের করা এবং ইমিডিয়েট একটা সলিউশন করতে বলা হচ্ছে। তাহলে সেখানে কোন রিসার্চকে আমি অ্যাপ্লাই করতে পারি, এটা একটা এক্সাম্পল তুলে দেওয়া হলো। তুলে দিয়ে পরপর দিয়ে দেওয়া হলো অপশন, দিয়ে দেওয়া হলো ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ, এইভাবে 4টে রিসার্চের টাইপস দিয়ে দেওয়া হলো। এবার আপনারা বলুন যে এটা কোন ধরনের রিসার্চের অন্তর্গত বা কোন ধরনের রিসার্চ এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। ইমিডিয়েট সলিউশন বলেছে, প্রবলেম খুঁজে বের করা এবং ইমিডিয়েট সলিউশনের কথা বলেছে, তাহলে অবশ্যই এটা অ্যাকশন রিসার্চ। কারণ অ্যাকশন রিসার্চে আমরা এক কথায় যদি এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে প্রত্যেকটা, সেটা রিসার্চ হোক ইভালুয়েশন হোক, যে একটা কিওয়ার্ড দিয়ে আমি মনে রাখবো যে এটা কি হচ্ছে, তাহলে অনেকটা ইজি। কিন্তু আপনি যদি দেখেন বাজেট বা পলিসি বা কমিটি কমিশন, এই ধরনের যে বিষয়বস্তুগুলো মানে আমাদের ইউনিট 2তে যেটা পড়তে হয়, পুরো বিষয়টা যেটা রয়েছে, সেখানে কোনোটাই আমরা ওইভাবে একটা কিওয়ার্ড দিয়ে মনে রাখতে পারবো না। বা ধরে নিন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে যদি আমি বলি, সেটা যে কোনো ফিলোসফি যদি আমি বলি, তো যে কোনো ফিলোসফির মূল লক্ষ্য একটা আছে, উদ্দেশ্য আছে, সেখানকার টিচার রোল আছে, যে ভাববাদীর হচ্ছে যে টিচার রোল কিরকম হবে, তার আইডিয়ালিজমের হচ্ছে লক্ষ্য কি হতে পারে, উদ্দেশ্য কি হতে পারে, হ্যাঁ, বা সেখানকার শিক্ষার্থীদের কি ধরনের বিহেভিয়ার দেখা যায়, মানে কিভাবে ট্রিট করা হয়। তো এই যে বিষয়গুলো প্রত্যেকটা দর্শন ওয়াইজ তাদের আলাদা আলাদা বিষয় রয়েছে, তাদের পাঠ্যক্রম কি হবে, শিক্ষকের ভূমিকা কি হতে পারে, রোল প্লেইং কি করে, টিচার রোল প্লেইং এটা কিরকম হবে। তো এইটা পুরোটা হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট ফিলোসফির যে পোর্শন রয়েছে সেটা অনুযায়ী আলাদা। তাহলে এখানে আমাকে মনে রাখতে হচ্ছে, মানে সেখানে মেমোরাইজ করতে হচ্ছে, সেখানে আমি বুঝে পড়া কনসেপ্ট ক্লিয়ারের জায়গার থেকেও অনেক বেশি মেমোরাইজের ব্যাপার রয়েছে। সাল আছে, ইয়ার আছে কমিটি কমিশনের ক্ষেত্রে, সেই ইয়ারগুলোকে আমাকে মুখস্থ করতে হচ্ছে। তাই জন্য ইউনিট 1 এবং ইউনিট 2কে সবসময় মোটামুটি একটা দেখে যাবেন, কারণ এখান থেকে যাদের মুখস্থ বিদ্যা নেই তাদের জন্য কিন্তু এই দুটো ইউনিট কিন্তু খুবই টাফ। যাদের মুখস্থ বিদ্যা আছে তাদের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে
সাল হোক বা কে কোন কখন হচ্ছে কোন পলিসি অ্যাপ্লাই করা হয়েছিল, কত সালে হয়েছিল, এই যে পুরো বিষয়টা যাদের মুখস্থবিদ্যা আছে তাদের পক্ষে এটা মানে মনে রাখাটা খুবই ইজি, কিন্তু যাদের নেই তাদের জন্য এই দুটো ইউনিটকে শেষে রাখার চেষ্টা করবেন। বাকি এই যে যেভাবে বললাম যে ফার্স্ট প্রায়োরিটি কোন ইউনিটগুলোকে দেবেন, সেকেন্ড প্রায়োরিটিতে কোন ইউনিটগুলোকে রাখবেন এবং থার্ড প্রায়োরিটিতে আপনি কোন ইউনিটগুলো রাখছেন। এরপর আমরা দেখব ইউনিট 1। এবার আসছি, এটা প্রথম স্লাইডটা আমার ছিল যে কোন ইউনিটকে কতটা বেশি ভাবে আমি ফোকাস করব। এইবার আসছি যে পার ইউনিট ওয়াইজ কোন কোন সাবটপিক আমরা কভার করব, কোন কোন সাবটপিককে বেশি গুরুত্ব দিয়ে পড়ব। ইউনিট 1 এর ক্ষেত্রে অর্থাৎ এডুকেশনাল স্টাডিজ এর ক্ষেত্রে মিনিং, নেচার, স্কোপ অফ এডুকেশন জানতেই হবে। প্রথম এডুকেশন সাবজেক্টের ছাত্রছাত্রী অর্থাৎ এডুকেশনেরই যদি মিনিং, নেচার, ক্যারেক্টারিস্টিক, স্কোপ এগুলো যদি আমরা না জেনে থাকি তাহলে ভীষণ সেটা লজ্জাজনক ব্যাপার। তাই আগে এডুকেশন কাকে বলে, তার প্রকৃতি, শিক্ষা প্রকৃতি কি, তার বৈশিষ্ট্য কি, তার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, এইগুলো কিন্তু ক্লিয়ারলি জানতে হবে। এছাড়া কি এডুকেশন এইমস অফ এডুকেশন, যেটা আমি বললাম লক্ষ্য কি, গোল কি। টাইপস অফ এডুকেশন কত রকমের আছে, ভীষণ ইম্পর্টেন্ট, ফর্মাল, নন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, ভীষণভাবে গুলিয়ে যায়। তিনটেকে ডিফারেন্স করে পড়ার চেষ্টা করবেন, প্রয়োজন হলে তিনটে ছক করে পড়বেন, যে পয়েন্টটাই পড়ছেন তিনটে ছক করে পড়বেন, ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল কি কি বলা হয়েছে। আর কি এজেন্সি অফ এডুকেশন, কোন কোন এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলোকে পড়ার চেষ্টা করবেন, পড়বেন। এডুকেশন অ্যান্ড সোসাইটি অর্থাৎ শিক্ষা এবং সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি গুরুত্ব, মানে দুটো ডিফারেন্স কি আছে, তার কি মিল আছে এবং কি বলা হয়েছে, দুটোকে একসাথে মানে কি বক্তব্য তুলে ধরা হয়েছে সেটা। এডুকেশন অ্যান্ড কালচার, এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি, লাইফ লং লার্নিং ভীষণ ইম্পর্টেন্ট। যেগুলো পড়তে বলছি সেগুলো তো পড়বেনই, কিন্তু তারপরও হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, মানে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। ভ্যালু এডুকেশন, আর হচ্ছে যেটা সব থেকে ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এনইপি 2020 এডুকেশনাল ভিশন, অর্থাৎ এনইপি 2020 কি কি রেকমেন্ড করে গেছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে বলুন বা ট্রাইবাল এডুকেশনের ক্ষেত্রে বলুন, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে বলুন, কি কি রেকমেন্ডেশন রয়েছে, তার কোন কোন ক্ষেত্রে রয়েছে, মানে সেটা স্কুল ব্যবস্থা বলুন, সেটা কলেজ লেভেল বলুন, হায়ার এডুকেশনের সেক্টরের ক্ষেত্রে বলুন, কি কি হচ্ছে তারা রেকমেন্ডেশন দিয়েছে, এ টু জেড এনইপি 2020 পড়তে হবে, সেখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এটা গেল ইউনিট 1। এবার আসছে ইউনিট 2, হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশন। এখানে যেটা দেখতে হবে অ্যানশিয়েন্ট যুগের এবং বা ব্রিটিশ এডুকেশন, সেই সময়কার অ্যানশিয়েন্ট যুগ এবং ব্রিটিশ যুগ, এটা দেখবেন। উড ডেসপ্যাচ, হান্টার কমিশন, স্যাটেলার কমিশন, সার্জেন্ট প্ল্যান্ট, এগুলো কিন্তু দেখবেন। এগুলো প্রত্যেকটা প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়, ওই সময় এই এই কমিটি কমিশনগুলো তৈরি হয়েছিল। তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়তে আমরা কোন কোন কমিটি কমিশনগুলো খালি দেখব, এটা হচ্ছে তার চার্ট। এবং এখানে দেখুন পোস্ট ইন্ডিপেন্ডেন্সের সময়তে কি কি কমিটি কমিশন গঠন হয়েছিল, কোঠারি কমিশন, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, সেখানে কি কি দেখছেন 1968, 1986, 1992, এবং তারপর কি দেখবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এনইপি 2020। এছাড়া দেখবেন আরটি অ্যাক্ট 2009, এছাড়া বিভিন্ন যে সংবিধানের যে আর্টিকেল গুলো রয়েছে, যেরকম 21 এ, 45, 46, এছাড়াও এই 21 এ, 45, 46 এগুলো আপনি যদি পিওয়াই দেখেন, দেখবেন 10 বছরের পিওয়াই যদি লক্ষ্য করেন দেখবেন প্রচুর
ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসছে। তো এইটা তো, এই তিনটে তো দেখবেনই, কিন্তু তার সাথে আরো আছে 350-এর এ আছে, আদার্স অনেক আছে, 19 আছে। এই যে আর্টিকেল গুলো রয়েছে, এই এই যতগুলো আর্টিকেল রয়েছে মোটামুটি যেখান যেখান থেকে প্রশ্ন আসে সে বারংবার ঘুরিয়ে ফিরে আসে, মানে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতেই থাকে। তো আপনি একটা জায়গায় জড়ো করবেন বিষয়গুলোকে, মানে প্রত্যেকটা আর্টিকেলকে একটা সাইডে লিখবেন, আর তার পাশে কোন আর্টিকেল কোন বিষয়ের জন্য হয়েছে সেইটাকে রাইট সাইডে লিখবেন, এবং সেটা ডেডিকেটেডলি সেটাকে পড়বেন। এই ইউনিট 1 এবং ইউনিট 2 কিন্তু পুরোপুরি মুখস্থবিদ্যা, আমি বারবার বলছি। আর কি, ইকোনমিক্স অফ এডুকেশন অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল থিওরি, হিউম্যান ক্যাপিটাল থিওরি থেকে প্রশ্ন আসে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে, তো দেখবেন। তবে ইউনিট 1 এবং ইউনিট 2 যারা মুখস্থবিদ্যা নেই তারা শেষে এই দুটো ইউনিটকে কভার করবেন। এই কয়েকটা সাবটপিক যদি দেখেন, হিউজ পরিমাণ রয়েছে, বাজেট আছে, বিভিন্ন আরো অনেক কমিটি কমিশন আছে, সেইগুলো কিন্তু এখানে কিন্তু নেই। যেগুলো থেকে বহুবার প্রশ্ন এসছে একমাত্র সেই সাবটপিক গুলোই কিন্তু কভার করা হয়েছে। নেক্সট আসছে ইউনিট 3 লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস, যেটা পুরোপুরি সাইকোলজিক্যাল পার্ট। সেখানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাত্রছাত্রীরা ভুল করে, বৃদ্ধি এবং বিকাশ। এই বৃদ্ধি কাকে বলে আর বিকাশ কাকে বলে দুটোকে উদাহরণ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবেন, তবেই আপনার কাছে বিষয়টা ক্লিয়ার থাকবে। পিয়াজের থিওরি, ভাইগাস্কি, ভার্নার থিওরি, ব্রুনার থিওরি, এছাড়াও হচ্ছে যে বিভিন্ন যতগুলো থিওরি রয়েছে, অর্থাৎ ইন্টেলিজেন্স বলুন বা আদার্স যে থিওরিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা, বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি, গার্ডেনার মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, স্টেনবার্গের থিওরি, মোটিভেশন, মেমোরি, আর যেটা দেখবেন ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স কাকে বলে অর্থাৎ বুদ্ধিমত্তা কাকে বলে, বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং আইকিউর যে সূত্র রয়েছে সেই আইকিউর সূত্র ফর্মুলাটাও দেখে রাখবেন। এখানে দেওয়া নেই, বাট ওটা আমি জাস্ট মুখে বলে দিলাম। এরপর আসছি ইউনিট 4 টিচার এডুকেশন। টিচার এডুকেশন ইন ইন্ডিয়াতে প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস টিচার এডুকেশন, অর্থাৎ প্রি সার্ভিস টিচার এডুকেশন কাকে বলে, ইন সার্ভিস টিচার এডুকেশন কাকে বলে, এনসিটি মোস্ট ইম্পর্টেন্ট, টিচার কম্পিটেন্সিস, প্রফেশনাল এথিক্স, রিফ্লেক্টিভ টিচিং। এছাড়া ইন্টার্নশিপের ক্ষেত্রে কি বলা হয়েছে না, সিপিডি পড়বেন, টিচার এডুকেশন আন্ডার এনইপি 2020 মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আমি বললাম যে এনইপি 2020 ট্রাইবাল এডুকেশনের জন্য কি কি রেকমেন্ড করেছে সেটা দেখতে হবে, বা ইনক্লুসিভ এডুকেশনের জন্য এনইপি 2020 কি রেকমেন্ডেশন রয়েছে দেখতে হবে, বা টিচার এডুকেশন রিলেটেড এনইপি 2020 কি রেকমেন্ডেশন রয়েছে সেগুলো প্রত্যেকটা দেখতে হবে। এছাড়া যেটা দেখবেন কোয়ালিটি অ্যাসুরেন্স ইন টিচার এডুকেশন। আশা করছি বোঝা গেছে। যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট স্টার দেওয়া রয়েছে, বাকিগুলো তো ইম্পর্টেন্টই। স্কোরিং টপিকগুলো একটা ছোটভাবে কোনগুলোকে বেশি করে ফোকাস করবেন সেটা জাস্ট একটা রুট ম্যাপ। এটা গেল হচ্ছে ইউনিট পুরো 4। ইউনিট 4 এর পর আসছি ইউনিট 5। ইউনিট 5 এর ক্ষেত্রে কারিকুলাম স্টাডিজ অর্থাৎ মিনিং, নেচার, টাইপস অফ কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের অর্থ, প্রকৃতি, যতগুলো কারিকুলামের টাইপস রয়েছে সেগুলোকে দেখছেন। কারিকুলাম ডেভেলপমেন্ট, কারিকুলাম ডিজাইন, মডেলস। এখানে বলে রাখি প্রত্যেক কটা মডেলসই হচ্ছে খুব ভালো করে পড়বেন। হিডেন কারিকুলাম অর্থাৎ হিডেন কারিকুলাম কাকে বলছে, নাল কারিকুলাম কাকে বলছে সেটাকে সবসময় চেষ্টা করবেন এক্সাম্পলের মাধ্যমে মনে রাখার। আর কি, কারিকুলাম ট্রানজেকশন দেখছেন। এছাড়া আপনারা দেখছেন ব্লুম ট্যাক্সোনমি। ব্লুম ট্যাক্সোনমির ক্ষেত্রে বলে রাখি ভীষণ ইম্পর্টেন্ট, দুটো ভার্সনই আপনারা পড়বেন, অর্থাৎ পুরাতন ভার্সন এবং নতুন রিভাইজড ভার্সন। 2001-এ যে ভার্সন হয়েছে ব্লুম ট্যাক্সোনমি সেটাকে পুরোপুরি দুটো ভার্সনই ক্লিয়ার রাখবেন। এছাড়া যেটা আমরা পড়বো কম্পিটেন্সি বেসড কারিকুলাম, কারিকুলাম ইভালুয়েশন। আর কি, এনসিএফ 2005,
কারিকুলাম রিফর্মস আন্ডার এনইপি 2020। এখানে বলে রাখি, যেভাবে ট্রাইবাল এডুকেশনের ক্ষেত্রে হোক বা ইনক্লুসিভ বলুন, ঠিক সেম ওয়েতে কারিকুলামের ক্ষেত্রে এনইপি 2020 কি কি রেকমেন্ডেশন করেছে সেগুলোকে ক্লিয়ারলি রাখা। কারণ একটা কথা বলি, এনইপি 2020 রিলেটেড প্রতি বছরই এখন যদি দেখেন, বেশ কিছু বছর যদি দেখেন, প্রতি সেশনগুলোতে বছরে যে দুবার করে নেট হচ্ছে, প্রত্যেকবারই কিছু না কিছু হচ্ছে যে কোয়েশ্চেন আসে, সেটা কারিকুলাম রেকমেন্ডেড হোক বা সেটা আদার্স কোনো ইনক্লুসিভ এডুকেশন হোক। এই জন্যই হচ্ছে এনইপি 2020 A to Z ক্লিয়ার রাখতে হবে। এরপর চলে আসছে ইউনিট 6 রিসার্চ ইন এডুকেশন। রিসার্চ ইন এডুকেশনের ক্ষেত্রে তিনটে দিকই আমাদেরকে দেখতে হচ্ছে, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ অ্যান্ড মিক্সড মেথড। তিনটেই হচ্ছে খুব ভালো করে দেখে রাখবেন। এছাড়াও যে টাইপস অফ রিসার্চ, অর্থাৎ বিভিন্ন পার্সপেক্টিভেতে হচ্ছে যে রিসার্চের যে টাইপগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। স্যাম্পলিং টেকনিক, ভেরিয়েবল আর হচ্ছে হাইপোথিসিস, এই তিনটে মাস্ট। যে স্যাম্পলিং টেকনিক, স্যাম্পল কাকে বলছে, পপুলেশন কাকে বলছে, পপুলেশনের মধ্যে থেকে আমরা স্যাম্পলকে কিভাবে কালেক্ট করছি সেই টেকনিক, বা ভেরিয়েবল কাকে বলে, কত রকমের ভেরিয়েবল থাকে। এছাড়া হচ্ছে হাইপোথিসিস। শুধুমাত্র এটা নেটের জন্য আমি বলবো না, নেটের জন্য তো জানতে হবেই, এছাড়া আপনি বিভিন্ন পেপার প্রেজেন্ট করুন, পেপার রেডি করুন। পেপার রেডি করার ক্ষেত্রে আপনার হাইপোথিসিস কি নিচ্ছেন, আপনি যে কাজটা কোনো একটা রিসার্চের কাজ করছেন মনে করুন, কেন আপনি রিসার্চের কাজটা করবেন? আপনি একটা কোনো টপিক নিয়ে কাজ করছেন, কিন্তু কেন করবেন? যদি সেই টপিকের মধ্যে রিসার্চের গ্যাপ থাকে তবেই না আপনি রিসার্চ করবেন। তো সেই কখন আমরা রিসার্চের জন্য হাইপোথিসিসকে নিই, কখন আমরা কোয়েশ্চেন ফ্রেমিং তৈরি করি। তো এই পুরো বিষয়টা শুধুমাত্র নেট পরীক্ষার জন্য নয়, আপনার ভবিষ্যতে যে যেখান থেকে, মানে কেউ এমএ করে হয়তো পরীক্ষায় বসছেন, কেউ এমএড করে পরীক্ষায় বসছেন, কিন্তু আপনারা প্রত্যেকেই তো পেপার পাবলিকেশন করবেন, পেপার রেডি করবেন, বা পেপার প্রেজেন্টের জন্য পেপারকে প্রিপেয়ার করবেন। তো সেখানে আপনার কাছে এই যে ইউনিট, অর্থাৎ ইউনিট 6টা আপনি যদি খুব ভালো করে যদি পড়েন, তবেই কিন্তু শুধুমাত্র নেটটা উদ্ধার হয়ে যাবে তা কিন্তু নয়। নেট পাস করে যাওয়ার সাথে সাথে আপনার বিভিন্ন রকম যে কাজগুলো, লেখালেখির কাজ, পেপারের কাজ, পেপার রেডি করার কাজ, পরবর্তীকালে আপনি যখন নেট পাস করে পিএইচডি করতে যাবেন, আপনার পিএইচডি থিসিসের কাজ, এগুলো অনেকটা ক্লিয়ার হবে। তো এইগুলো বেসিক জায়গা, বেসিক এরিয়া। পরবর্তীকালে মানে অনেক রকম অসুবিধায় পড়তে পারেন যদি এখানে কোনো রকম ফাঁকিবাজি ভাবে যে একটুখানি জেনে নিলাম ব্যাস হয়ে গেল, বাকিটা পরে বুঝে নাম, এই ব্যাপারটা একদমই না। হাইপোথিসিস কাকে বলে, কখন হাইপোথিসিসকে ক্রিয়েট করছি আমরা, কেন করছি, কোন কাজেতে ব্যবহার করছি, কখন কোয়েশ্চেন ফ্রেমিং তৈরি করছি, আমরা কিভাবে পপুলেশন থেকে স্যাম্পলকে কালেক্ট করছি, এবং স্যাম্পল ভেরিয়েবল কত রকমের হতে পারে, কখন কোন ভেরিয়েবলটা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে, মডারেট লেভেল যে ভেরিয়েবল কাকে বলে, এই যে পুরো বিষয়টা যাতে ক্লিয়ার থাকে প্রত্যেকের কাছে। শুধুমাত্র এই নেট এক্সাম ক্র্যাক করবেন বা জিআরএফ ক্র্যাক করবেন তার জন্য না, ভবিষ্যতে এই ইউনিটটা পুরোপুরি কাজে লাগবে। রিসার্চ ডিজাইন আর কি না ভীষণ ইম্পর্টেন্ট। এই বছর, অর্থাৎ এই বছর যে নেট এক্সাম হয়েছে এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি, দেখবেন এই বছরেতে কেউ যদি নেট এক্সাম দিয়ে থাকেন, রিএবিলিটি এবং ভ্যালিডিটি থেকে প্রশ্ন এসেছিল, কেউ যদি প্রশ্ন মানে পরীক্ষা দিয়ে থাকেন, ডেফিনেটলি আপনারা পাবেন। এই দুটো এরিয়া থেকেই প্রশ্ন এসেছিল। টুলস অফ ডেটা কালেকশন, ডেসক্রিপটিভ এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে ভাগ, স্ট্যাটিস্টিক্সকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে সেই দুটো ভাগকেই পড়তে হচ্ছে। অ্যাকশন রিসার্চ, যেটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম প্রথমেই, যে অ্যাকশন রিসার্চ এক কথায় যদি আমরা বলি, তাহলে এক কথায় আমরা কিভাবে বলবো যে ইমিডিয়েট সলিউশন, কোনো প্রবলেম হচ্ছে তার ইমিডিয়েট সলিউশন, এক কথা এইভাবে মনে রাখা যেতে পারে। আচ্ছা, এখানে নিচে দেখো লিখেছি, যেটা আবার দুবার করে দেওয়া আছে, রিএবিলিটি, ভ্যালিডিটি, স্ট্যান্ডার্ড এরর অফ মেজারমেন্ট, আর কি আইটেম অ্যানালিসিস, আর এদিকে হচ্ছে মিন, মিডিয়ান, মোড,
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোরিলেশন, এখানে বিভিন্ন যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলোকেও দেখতে পারো, জেড টেস্ট, টি টেস্ট, এগুলো অ্যানকোভা, অ্যানোভা, এইগুলো হচ্ছে এখান থেকেও প্রশ্ন আসে। এই সূত্রগুলোকে দেখে রাখতে পারো, জেড টেস্টের কি সূত্র রয়েছে, টি টেস্টের কি সূত্র রয়েছে, কখন অ্যানকোভা হচ্ছে, কখন অ্যানোভা হচ্ছে, এই পুরো বিষয়গুলোকেও দেখতে পারো। এখানে যদিও নেই, বাট দেখলে খুব একটা খারাপ হবে না, যদি প্রশ্ন আসে অবশ্যই করতে পারবে। কিন্তু এই যে পোর্শনগুলো দিয়েছি, রেখেছি, এখান থেকে প্রশ্ন প্রতিবারই কিছু না কিছু এসছে, তাই জন্যই রেখেছি। আচ্ছা, ইউনিট 7 অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশনের ক্ষেত্রে যেটা পড়বেন, মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। মেজারমেন্ট কাকে বলে, অ্যাসেসমেন্ট কাকে বলে এবং ইভালুয়েশন কাকে বলে, তিনটে চার্ট ওয়াইজ পড়ার চেষ্টা করবেন। যেরকম ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, সেই ঠিক একই সেম ভাবে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, এই তিনটেকে চার্ট ওয়াইজ পড়ার চেষ্টা করবেন। এরপর আসছে ফর্মেটিভ এবং সামেটিভ ডায়াগনস্টিক ইভালুয়েশন, তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট। কখন কোনটা হচ্ছে, ফর্মেটিভ কখন হচ্ছে, সামেটিভ কখন হচ্ছে, এবং ডায়াগনস্টিক্স মানে স্টুডেন্টের কোন সিচুয়েশনেতে এই বিষয়গুলো, এই ইভালুয়েশনগুলো হয়, সেটাকে উদাহরণ সমেত মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ভুলে যাবেন না, কোনোটার সাথে মানে আলাদা ডিফারেন্ট ওয়েতে আপনার মাথায় থাকবে। সিসিই আর কি, নর্ম রেফারেন্স, এছাড়াও রেফারেন্সেস যে সমস্ত টেস্টগুলো রয়েছে, টেস্টের যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো কখন কোন টেস্টগুলো হচ্ছে সেইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট ইউনিট 8 আইসিটির পার্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি ইন এডুকেশন, ই লার্নিং মোস্ট ইম্পর্টেন্ট, ব্লেন্ডেড লার্নিং, মোক্স, এখান থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, মানে এখান থেকে আপনি যদি কিছু একটা বাদ দেন, মানে কি বলবো, নিজেই লস একটা বিষয়। মোক্সের ফুল ফর্ম, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, ফুল ফর্মগুলো দেখবেন, আইসিটি থেকে প্রচুর ফুল ফর্ম আছে, সেই ফুল ফর্মগুলোকে একটা নোট ডাউন করে নিতে পারেন খাতায়। সোয়াম অ্যান্ড সোয়াম প্রভা ভীষণ ইম্পর্টেন্ট, এবং বর্তমানে সোয়ামের ক্ষেত্রে মানে কতগুলো কি চ্যানেল রয়েছে, সোয়াম প্রভার ক্ষেত্রে কি কি মানে নতুনত্ব কি কি আপডেটেড হয়েছে, কোথায় মানে কোন চ্যানেলটা কিসের জন্য, কি রিলেটেড চ্যানেল, সেই বিষয়গুলো হচ্ছে ভালো করে ক্লিয়ার থাকে যেন। এছাড়া হচ্ছে এলএমএস কি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখন ডিজিটাল লার্নিং এর যুগেতে, এই এআই এর যুগেতে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন এই সম্পর্কে যদি কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। ডিজিটাল ডিভাইড, এডুকেশনাল সফটওয়্যার অ্যান্ড OER, ওপেন এডুকেশন রিসোর্সেস, অর্থাৎ এই কয়েকটা জাস্ট দেখবেন, ভালো করে দেখে রাখবেন, এখান থেকে প্রশ্ন 100% আসার চান্স রয়েছে। তার মধ্যে থেকেও আমি আবার স্টার মার্ক দিচ্ছি, তো সেগুলো আরো ভালো করে দেখবেন। এরপর আছে ইউনিট 9 ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, এখান থেকে এডুকেশনাল ম্যানেজমেন্ট, এডুকেশনাল প্ল্যানিং, ডিসিশন মেকিং, লিডারশিপ থিওরিজ, লিডারশিপ থিওরির ক্ষেত্রে যা থিওরিগুলো রয়েছে প্রত্যেকটা থিওরি পড়তে হচ্ছে। ইনস্ট্রাকশনাল লিডারশিপ, ট্রান্সফরমেশনাল লিডারশিপ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর হচ্ছে TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসছে এবং এটাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবেন। লাস্ট ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন, তার কনসেপ্ট, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ এডুকেশন, মডেল অফ ইনক্লুশন, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং UDL এর ফুল ফর্ম কি এবং তার সম্পর্কে বিস্তারিত জানতে হচ্ছে। ইনক্লুসিভ ক্লাসরুম স্ট্র্যাটেজি, RPWD'রও ফুল ফর্ম জানবেন, 2016 RCI অ্যাক্ট অর্থাৎ 1992, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, অ্যাসিস্টিভ টেকনোলজি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান IEP স্টার্ট দিলাম,
ব্যারিয়ার ফ্রি এডুকেশন, আর লাস্ট হচ্ছে টাইপস অফ ডিসেবিলিটি। সেখানে কোন কোন টাইপস গুলো পড়বেন, ভিজুয়াল, হিয়ারিং, লোকোমোটর, এলডি, এএসডি, ইন্টেলেকচুয়াল এক্সেট্রা, এই টাইপস গুলো হচ্ছে জেনে রাখবেন। এটা গেল ইউনিট 10। এরপর যেটা এখানে আমি একটা বড় বড় করে এই স্লাইডটাতে লিখে রেখেছি, দেখুন যে এই টপিকগুলো কেন আমি হাইলাইট করলাম, কিসের জন্য। একটা তো কোনো কারণে এই টপিকগুলোকে তো মনে হয়েছে যে এই টপিকগুলো ভীষণ স্কোরিং। কেন মনে হয়েছে? কারণ এই টপিকগুলো, যে টপিকগুলোকে কভার করা হয়েছে, সেই টপিকগুলো থেকে মানে গত যে পরীক্ষাগুলো হয়েছে প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন এসছে। আপনারা যদি PYQ 10 বছরের দেখেন তাহলে এই দেখবেন যে কটা টপিক এই পিপিটিটাতে রয়েছে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন এসছে। তাই জন্য এই টপিকগুলো তো অবশ্যই ভীষণভাবে স্কোরিং, এবং তার মধ্যে থেকেও আমি কিছু টপিককে স্টার মার্ক দিয়েছি। সেই স্টার মার্ক টপিকগুলো হচ্ছে সম্ভাব্য প্রশ্ন আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে আসতে পারে। তাই ভীষণ ভালো করে এই টপিকগুলো যদি আপনারা কভার করতে পারেন এবং তার সাথে যে স্টার মার্কগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলোকে যদি খুব খুব ভালো করে প্রিপারেশন নিতে পারেন, তাহলে আগামী যে পরীক্ষাটা আপনি বসতে চলেছেন, আপনার নেট তো অবশ্যই, তার সাথে জিআরএফ এর যে স্বপ্ন সেটাও পূরণ হয়ে যাবে। তো সঠিক প্রস্তুতি, বারবার প্র্যাকটিস প্রশ্নপত্র, তাহলে যে উচ্চ স্কোর করার সম্ভাবনা অনেক অনেক পরিমাণে বেশি হয় এবং আপনার ভয় অনেক কেটে যাবে। এই গেল আজকের স্কোরিং টপিক। কি কি টপিক এডুকেশনে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তারা পড়বেন, বাড়িতে প্রত্যেকে প্রিপারেশন নিতে শুরু করুন। আগামী যে পরীক্ষা তার জন্য একদম ফোকাসলি যে আমাকে জিআরএফটা পেতেই হবে। কেউ যদি ভাবেন যে আমি নেটটা মানে পেতে চাইছি, নেটটা পেতেই হবে, সবসময় বলবো টার্গেটটা রাখবেন জিআরএফ। দেখবেন যে সেইভাবে মানে আমাদের জীবনের যদি চিন্তা ভাবনা বা লক্ষ্যটা যদি একটু বড় হয়, আপনি সেই লক্ষ্যে একদিন না একদিন ঠিকই পৌঁছবেন। হ্যাঁ, তো আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, এই ধারণাগুলোকে ছেড়ে দেবেন। কে কি বললো, কে কি ভাবলো দেখার দরকার নেই। যেদিন আপনি সাকসেসফুল হবেন সেই দিন যে মানুষটি আপনাকে নেগেটিভ কথা বলেছে সেই মানুষটি আপনার প্রশংসা করবে, তারিফ করবে। তাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যাই বলুক, নিজের লক্ষ্যকে ফোকাস রেখে জাস্ট এগিয়ে যান। এবং যা কিছু কোনো মানে সেটা সাবজেক্ট রিলেটেড হোক, যে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাদেরকে জানান। আমাদের যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে আমি প্রতিবারই বলি, আমাকে ফোন করে জানাতে পারেন, মেসেজ করে জানাতে পারেন, যেটা আপনার কমফোর্টেবল জোন হবে আপনি জানান। এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য বলবো, আমাদের নেট পেপার 1-এর যে নাম্বারটা রয়েছে আমাকে ওই নাম্বারটাতেই আপনারা পাবেন। পেড ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো ওই নাম্বারটাতেই আমাকে জানাবেন। আপনাদের কাছে প্রত্যেকের কাছে আছে, ওই নাম্বারটাতেই আমাকে আপনাদের কোয়ারিজ হোক, আপনাদের কোনো প্রবলেম হোক জানান। আর যারা আমাদের আনপেড ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, সেখানেও যদি কোনো রকম কোনো টপিক রিলেটেড, কোনো ইউনিট রিলেটেড বা আদার্স যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনেতে আমাকে জানান। আমার যদি সেই বিষয়টা জানা থাকে, কারণ আমি বারংবার বলি যে একটা মানুষের পক্ষে সবকিছু জানা পসিবল নয়, ভুল হতে পারে, না জানা থাকতে পারে, এটাতে কোথাও গিয়ে কোনো লজ্জা নেই। এবং আমি তো এই বিষয়তে মানে লজ্জা পাই না। আমার যারা মানে যিনি গাইড রয়েছেন তার কাছ থেকে আমি এটাই শিখেছি যে না পারাটা বা না জানাটা কোনো লজ্জার বিষয় নয়। ঠিক আছে, একটা মানুষ A to Z জানতে পারে বা আমি সর্বজ্ঞানী, এটা যিনি বলেন সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি এটা মনে করি না। আমি আমার নিজের গাইডের কাছ থেকে এইভাবেই আমি শিখেছি, সেই মানুষটিকে আমি ফলো করেই শিখেছি যে না জানা বা আমি জানি না এটা বলতে আমার কোনো লজ্জা নেই। তো যদি আমার জানার বা আয়ত্তের মধ্যে থাকে আমি নিশ্চয়ই ডেফিনেটলি আমি চেষ্টা করব সেটার ক্লিয়ার করা আপনাদের।
নেক্সট ভিডিওর মাধ্যমে। পড়াশোনা জারি রাখুন, প্রিপারেশন নিতে থাকুন, লক্ষ্য স্থির রাখুন, কোনোভাবে ভেঙে পড়বেন না, নিজের শরীরকে সুস্থ রাখুন, সুস্থ রেখে পড়াশোনা করতে থাকুন। কোনো সমস্যা হলে আমরা তো আছি, বিএসএসআই আপনার পাশেই আছে, এবং কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট সেকশন হোক বা আপনার যেটা কমফোর্টেবল জোন মনে হচ্ছে আপনি সেই জোনেতেই আমাকে জানান, আমি চেষ্টা করব সলিউশন করার। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকুন।